সো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি নতুন সিরিজ নিয়ে। রিলেটিভিটি আর অ্যাটমিক ফিজিক্সের পর এইবার আসবো আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স শুরু করব, তো তার আগে বলে রাখি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও সেটা জানাবেন, আর একটু শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায়, আর বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে রাখবেন। তো যাচ্ছি ফার্স্টে আমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ইন্ট্রোডাকশন পার্টি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দু ধরনের ম্যাটার আমি জানি যে স্টেট, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ওকে, ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক। ওকে, তো ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক কি হচ্ছে না, ম্যাক্রোস্কোপিক যে স্টেট, কোনো ম্যাটারের ম্যাক্রোস্কোপিক স্টেট বলতে এটাই বোঝাচ্ছে যে লার্জ যে স্টেটগুলো, মনে করি সাপোজ গ্যাসিয়াস সিস্টেম, কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম নেওয়া হয়েছে, সেইটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, কিন্তু সেইটা অনেক পার্টিকেল, মনে করি মানে অ্যাজিউম করা যায় যে 10⁻23 নাম্বার অফ পার্টিকেলসের সমন্বয়ে একটা স্টেট তৈরি হয়েছে, সেই স্টেটটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। আর যে পার্টিকেলগুলো দ্বারা তৈরি হয়েছে সেই পার্টিকেলগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক। তো ম্যাক্রোস্কোপিক স্টেটটা মেনলি থার্মোডাইনামিক্স ডিল ভালো করতে পারে। থার্মোডাইনামিক্সের মাধ্যমে আমরা এর এনার্জিটাকে, আমরা জানি এনার্জিটাকে আমরা প্রেশার, ভলিউম, টেম্পারেচার, বিভিন্ন বিভিন্ন আমরা ফাংশানে ইউজ করে সেটাকে আমরা ইকুয়েশন বানাতে পেরেছিলাম, আর সেখান থেকে সলভিং করে বিভিন্ন জিনিস পাওয়া গেছিলো। মোদ্দা কথা, থার্মোডাইনামিক্সকে ইউজ করে ম্যাক্রোস্কোপিক স্টেটের ক্ষেত্রে, ম্যাক্রোস্কোপিক স্টেটের দিয়ে যে অপারেশনগুলো সেগুলো সাকসেসফুল হয়েছিল। কিন্তু যখনই এই মাইক্রোস্কোপিক, যখন স্টেটের অবস্থা আসছে, ম্যাক্রোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক আসছে, তখন একটা সমস্যা দাঁড়াচ্ছে যে সেই মাইক্রোস্কোপিক স্টেটে, পদার্থের কোনো ম্যাটারের মাইক্রোস্কোপিক স্টেটকে থার্মোডাইনামিক্স ডিল করতে তার সাথে পারছে না, থার্মোডাইনামিক্স তার সাথে ডিল করতে পারছে না। তো তখনই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আগমন ঘটছে। যেমন মাইক্রোস্কোপিক বলতে কি, 10⁻23 নাম্বার অফ পার্টিকেলের কি বলবো, যে এক্স্যাক্ট তো কত সংখ্যা আছে তাদের অ্যাভারেজ পার্টিকেল বা অ্যাভারেজ তাদের বার করা সম্ভব নয়, তাদের সবসময় স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন দরকার হয়। তো স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া, যেমন ইনএক্স্যাক্ট, বা স্ট্যাটিস্টিক্সে আমরা কি করি না, কোনো ইনএক্স্যাক্ট বা একটা অ্যাভারেজ ভ্যালু আমাদেরকে দেয় স্ট্যাটিস্টিক্স ইউজ করে, তাহলে সেখান থেকে আমরা তার অ্যাজাম্পশনটা পেতে পারি যে এতগুলো পার্টিকেল থাকতে পারে, বা এতগুলো অ্যাভারেজে এতগুলো পার্টিকেল এত ইউনিট ভলিউমের মধ্যে থাকতে পারে। ওকে, এই এই আইডিয়াটা আমরা স্ট্যাটিস্টিক্স থেকে পাই। সেই জন্য এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মূলত ক্লাসিক্যাল পার্টিকেল আর কোয়ান্টাম পার্টিকেল দুটো পার্টিকেলের মেকানিক্সের ক্ষেত্রেই, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রেও আর কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রেও দুটোকে মিলিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইউজ করা হয়, যাতে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সুবিধাটা কি না, সে মাইক্রোস্কোপিক স্টেটের সাথে ডিল করতে পারে। যেটা থার্মোডাইনামিক্সের ড্রব্যাক হচ্ছে যে থার্মোডাইনামিক্স শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক স্টেট নিয়ে ডিল করে, মাইক্রোস্কোপিক নিয়ে করতে পারে না। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মাইক্রোস্কোপিক স্টেট নিয়ে ডিল করে। ওকে, এখন আমরা তাহলে মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেটের ডেফিনেশনটা আমরা জেনে নেব। ওকে, সো মাইক্রোস্টেটের ডেফিনেশন হচ্ছে, ভালো করে দেখবে, লার্জ সিস্টেম, একটা বৃহৎ সিস্টেম usually consists of large number of constituents of atomic or microscopic dimension। একটা বিরাট আকারের সিস্টেম যেটার কি দ্বারা কনসিস্ট আছে না, এমন জিনিস দিয়ে কনসিস্ট আছে তার ডাইমেনশন হচ্ছে অ্যাটমিক ডাইমেনশন বা মাইক্রোস্কোপিক ডাইমেনশনের সঙ্গে সমান। if the state of each constituents is known, যদি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টের স্টেট আমার জানা থাকে, দেন তখন
দ্য মাইক্রোস্টেট অফ দ্য সিস্টেম ইজ ডিফাইন্ড, তখন সেই সিস্টেমে মাইক্রোস্টেট ডিফাইন্ড হয়, সংজ্ঞাত হয়। এক্সাম্পল হচ্ছে পজিশন, মোমেন্টাম, ওরিয়েন্টেশন, এটা হচ্ছে মাইক্রোস্টেটের ডেফিনেশন। এবার হচ্ছে ম্যাক্রোস্টেট। তো এখানে ম্যাক্রোস্টেটের ডেফিনেশনটা হচ্ছে দ্য ম্যাক্রোস্টেট অফ আ সিস্টেম ইজ ডিফাইন্ড বাই এক্সটার্নাল প্যারামিটার্স which are likely to affect the equation of motion of the system। যে সমস্ত এক্সটার্নাল প্যারামিটারগুলো সেই সিস্টেমের ইকুয়েশন অফ মোশনকে এফেক্ট করে, সেই সিস্টেমটাকে তখন বলা হয় ম্যাক্রোস্টেট। যেমন এক্সাম্পল হচ্ছে প্রেসার, টেম্পারেচার, হ্যামিল্টনিয়ান। তো এই গেল মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেটের ডেফিনেশন। ওকে, তো এখন যদি আমরা বেসিক মেথডোলজির ওপর যাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের, তো সেক্ষেত্রে আমরা দেখব যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলা হচ্ছে যে লার্জ নাম্বার অফ পার্টিকেল নিয়ে ডিল করছে। ওকে, তো লার্জ নাম্বার অফ পার্টিকেল নিয়ে যখন ডিল করছে, তার মানে কি হচ্ছে যে সেখানে আমি যদি পার্টিকেলগুলোকে এবার ক্লাসিক্যালি অ্যাজিউম করি, তাহলে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুযায়ী আমরা জানি যে তাদের কোনো পার্টিকেলগুলোর পজিশন ভেক্টর যদি আমরা আর ধরি আর তাদের কনজুগেট মোমেন্টাম যদি পি ধরি, তাহলে মনে করা যায় যে তাহলে সেটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ক্লাসিক্যাল সিস্টেম আছে বা ক্লাসিক্যাল পার্টিকেল দিয়ে কনস্টিটিউট আছে সেই সিস্টেমটা। ওকে, তো সেক্ষেত্রে যদি মনে করি যে একটা সিস্টেমে এন সংখ্যক পার্টিকেল আছে আর তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এফ, যদি এরকম একটা পার্টিকেল থাকে, একটা সিস্টেম যদি থাকে যার মধ্যে এন পার্টিকেল আছে এন সংখ্যক আর এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে তাদের কোঅর্ডিনেট, জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যাকর্ডিং টু হ্যামিল্টনিয়ান বা ল্যাগ্রাঞ্জের মানে ক্লাসিক্যাল মেকানিক্স আমরা পাবো Q1 Q2 Q3 ডট 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 কিউ এফ, যটা ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলো আমার পজিশন কোঅর্ডিনেট পাবো। আর প্রত্যেকটা পজিশন কোঅর্ডিনেটের নিজস্ব কনজুগেট মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে। মানে Q1 এর ক্ষেত্রে P1, Q2 এর ক্ষেত্রে P2, Q3 এর ক্ষেত্রে P3 ডট 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 PF। ওকে, তো এই সবকটাকে, এই প্রত্যেকটাকে, এই সবগুলোকে একসাথে তাহলে 2F সংখ্যক কোঅর্ডিনেট রয়েছে। প্রত্যেকটা 2F সংখ্যক কোঅর্ডিনেটকে বলা হয় হচ্ছে ফেজ। এইবারে এই দুটো কোঅর্ডিনেট মানে একটা কোঅর্ডিনেট, একটা পজিশন কোঅর্ডিনেট আর মোমেন্টাম কোঅর্ডিনেটকে যদি আমরা একসাথে একটা জায়গায় একটা কোনো একটা পয়েন্ট ডিফাইন করি কিউ এফ আর পি এফ দিয়ে, তাহলে সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ফেজ পয়েন্ট। আর যে স্পেসের মধ্যে এই ঘটনাটাকে নথিবদ্ধ করা হয় বা এই যে গ্রাফটা যেটা করা হয় যেখানেই পয়েন্টটা পাই সেই স্পেসটাকে বলা হয় হচ্ছে মিউ স্পেস অর ফেজ স্পেস। তাহলে এবার যাব আমরা ফেজ স্পেসের ডেফিনেশনে। ওকে, তো এইটা হচ্ছে ফেজ স্পেসের ডেফিনেশন কি না, দ্য মাইক্রোস্কোপিক স্টেট অফ আ সিস্টেম ইজ ডেসক্রাইবড বাই স্পেসিফাইং দ্য পজিশনস অ্যান্ড মোমেন্টা, যেটা আগে বললাম কিউএফ আর পিএফ স্পেসিফাই করা আছে, of all the system governed by the most general laws of dynamic set of Hamiltonian। কি হচ্ছে, the microscopic state of a system is described by specifying the positions and momenta QF and PF of all the system governed by the most general laws of the dynamic set by Hamiltonian, যেটা হচ্ছে QF dot equal to del H by del PF into PF dot equal to del H by minus del QF। এই জিনিসটা একটু ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনিয়ান পার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর যেটা ঘটনাটা হচ্ছে যে এর ডাইমেনশনটা হচ্ছে 2F ডাইমেনশনের এই স্পেসটাকে বলা হচ্ছে ফেজ স্পেস। ওকে, তো এটা হলো ফেজ স্পেসের ডেফিনেশন। এবার একটা আমরা এর কাজ দেখব, অ্যাপ্লিকেশন। তো এখন আমরা যদি মনে করি যে একটা সিম্পল হারমোনিক অসিলেটর নিই, SHO যদি একটা নিই, একটা পার্টিকেল সিম্পল হারমোনিক্যালি অসিলেট করছে, তাহলে তার হ্যামিল্টনিয়ানটা কিরকম হবে না, হ্যামিল্টনিয়ানটা দাঁড়াবে H equal to P square by twice m plus half KQ square। তো এখানে m হচ্ছে পার্টিকেলটার মাস আর k হচ্ছে স্টিফনেস কনস্ট্যান্ট। ওকে, KQ স্কোয়ার, ঠিক আছে। তো এখন P ডটটা কত হবে,
পি ডটটা কত হবে না, পি ডটটা হবে ডেল এইচ বাই ডেল কিউ ওয়াই মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ। ওকে, ডেল এইচ বাই ডেল কিউ যদি করি তাহলে এখানে আসছে 2q, তাহলে 2 কেটে যাচ্ছে মাইনাস কে কিউ। এটা হচ্ছে পি ডট হচ্ছে মানে ফোর্সটা, সরি হ্যাঁ ফোর্সটা, মোমেন্টামের টাইমের রেসপেক্টে চেঞ্জ, ফোর্স হচ্ছে মাইনাস কে কিউ। ওকে, আর যদি আমরা কিউ ডটটা দেখি, কিউ ডট মানে ভেলোসিটি যদি আমরা দেখি, ভেলোসিটিটা চলে আসবে তোমার ডেল এইচ বাই ডেল পিআই, ডেল এইচ বাই ডেল পিআই, এখানে পি আছে তো ডেল এইচ বাই ডেল পি, একটাই পার্টিকেল তাই কিছু ধরা হচ্ছে না, আই বাই এফ কিছু নেওয়া হচ্ছে না, একটাই ডিগ্রি অফ ফ্রিডম, এফ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা ডেল এইচ বাই ডেল পি করলে কত আসবে, পি বাই এম। তো এটা হচ্ছে ভেলোসিটি, এই দুটো পাওয়া গেল। তো যদি এবার আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটাই টোটাল এনার্জির সমান হয়, সবসময় কিন্তু হয় না, কিন্তু সিম্পল হারমোনিকের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি যে আমি যদি এইচটাকে এইখানে নিয়ে চলে আসি, এইচটাকে যদি আমি নিচে নিয়ে চলে আসি, তাহলে এরকম আসবে পি স্কোয়ার বাই 2mh প্লাস হাফ কে বাই এইচ কিউ স্কোয়ার ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, আর এবার যদি পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হচ্ছে দুটো কোঅর্ডিনেট, এবার যদি আমি এইচ এর জায়গায় ই বসিয়ে দিই তাহলে পি স্কোয়ার বাই 2me প্লাস কেটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আসবে কিউ স্কোয়ার, কত আসবে এইচ বাই 2k, 2e বাই কে, কিউ স্কোয়ার বাই 2e বাই কে ইকুয়াল টু 1। তাহলে এটা কিসের ইকুয়েশন আসছে শেষমেশ, এটা শেষমেশ ইকুয়েশন দাঁড়াচ্ছে ইলিপসের ইকুয়েশন। তাহলে এমন একটা ইলিপস হবে, যার এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে এ হচ্ছে রুট ওভার 2e বাই কে সেমি মেজর অ্যাক্সিস, আর সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে রুট ওভার 2me। তাহলে এমন একটা এর ট্র্যাজেক্টরিটা এরকম হবে, ট্র্যাজেক্টরিটা একটা ইলিপস ফর্ম করবে, যার সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে 2 রুট ওভার 2e বাই কে, আর সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে রুট ওভার 2me। তো আর এক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটছে, সে ঘটনাটা হচ্ছে যে যদি এর এনার্জিটা যদি চেঞ্জ করে তাহলে ট্র্যাজেক্টরি চেঞ্জ হবে। যদি মনে করি যে এনার্জি একসময় E1 হচ্ছে আর একসময় E2 হচ্ছে, তাহলে E1 যদি E2-র চেয়ে কম হয় তাহলে E2টা একটু বেশি হবে, E1টা কম হবে। এটা একটা ট্র্যাজেক্টরির এর মধ্যে, এই ইলিপসটার মধ্যে একটা ট্র্যাজেক্টরির চেঞ্জ আছে। ওকে, তো আর ওই সিম্পল হারমোনিকের ক্ষেত্রে, অসিলেটরের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হবে 2 পাই রুট ওভার m বাই কে। ওকে, 2 পাই রুট ওভার m বাই কে। সো এটা গেল ফেজ ট্র্যাজেক্টরি ফর ওয়ান পার্টিকেল। এইবার ম্যাক্রো আমরা জানি কি না না যে আমরা কি বললাম না, একটা ম্যাক্রোস্কোপিক স্টেটের মধ্যে একাধিক 10⁻23 সংখ্যক পার্টিকেল থাকতে পারে। তো একটা পার্টিকেলের এসএইচওর জন্য আমরা এক ধরনের ট্র্যাজেক্টরি পেলাম, তাহলে 10⁻23 জন্য কটা পাবো, 10⁻23 জন্য 10⁻23 সংখ্যকই আমরা কি পাবো, ট্র্যাজেক্টরি পাবো। তো প্রত্যেকটা পার্টিকেলের যদি আমাদের ট্র্যাজেক্টরি আমাদেরকে এক্সামাইন করতে হয়, সেটা কোনো মতেই সম্ভব নয় কি বলতে না, যতগুলো গুনতে। এবার প্রত্যেকটার মোমেন্টাম আলাদা হবে, প্রত্যেকটা পার্টিকেলের কোঅর্ডিনেট আলাদা হবে, যত কোঅর্ডিনেট আলাদা হবে, যত মোমেন্টাম আলাদা হবে, তাহলে কি হবে না সেম জিনিস, সেম ট্র্যাজেক্টরি হবে, প্রত্যেকটাই এসএইচও এইভাবে ইলিপ্টিক্যাল পাথেই ঘুরবে, কিন্তু প্রত্যেকটা এক এক জায়গায় এক এক রকম থাকবে, মানে অন্যান্য জায়গায় এক জায়গায় কেউ থাকবে না, সব একই সেম টাইপের হবে, কিন্তু সব এক জায়গায় থাকবে না। তখনই বিজ্ঞানী গিবস তখন একটা এনসেম্বল বা অনসেম্বল বলে একটা একটা থিঙ্কিং নিয়ে আসেন যে একটা এনসেম্বল কিছু একটা হতে পারে। এই এনসেম্বলের যে থটটাকে আনেন তিনি,
এই যে চিন্তা ভাবনাটাকে আনেন, এটা পুরোটাই একটা মেন্টাল কনস্ট্রাকশন, এর কোনো কনক্রিট এক্সিস্টেন্স থাকে না। ওকে, তো এইবার আমরা আসবো, তাহলে এবার আমরা আসবো অনস্যাম্বল। এই অনস্যাম্বল তিন ধরনের হয়, একটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল, একটা হচ্ছে ক্যানোনিক্যাল, আর একটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল। তাহলে কোনটা কাকে কি বলে সেইটা এবার আমরা জানবো। সো এটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ডেফিনেশন। ইট ইজ অ্যান এনসেম্বল অফ সিস্টেমস, এনসেম্বল হচ্ছে ইচ উইথ সেম ফিক্সড এনার্জি ই, প্রত্যেকের একটা সেম ফিক্সড এনার্জি থাকে ই, আ ফিক্সড ভলিউম ভি অ্যান্ড আ টোটাল ফিক্সড টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন, এন সংখ্যক পার্টিকেল, ভি ভলিউম আর ই এনার্জি প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এটা হচ্ছে একটা পার্ট অফ ক্যানোনিক্যাল এনসেম্বল। ওকে, এবার হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলের ডেফিনেশন জানবো। সো এবার হচ্ছে এটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলের ডেফিনেশন। ইট ইজ অ্যান এনসেম্বল অফ সিস্টেমস ইচ অফ হুইচ ক্যান এক্সচেঞ্জ ইটস এনার্জি উইথ আ লার্জ রিজার্ভার অফ হিট। যেটা যেই সিস্টেমটা কি হয় না, যেই সিস্টেমটা তোমার হিট এক্সচেঞ্জ করতে পারে একটা লার্জ রিজার্ভার অফ হিট থেকে। দিস ফিক্সেস দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম, দিস ফিক্সেস দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম, মানে এই সিস্টেমটার টেম্পারেচার ফিক্সড হয় এইভাবে। ইচ সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম হ্যাজ সেম টেম্পারেচার টি, সেম ভলিউম ভি, সেম নাম্বার অফ পার্টিকেলস এন। এটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলের ডেফিনেশন, যে যেটা একটা লার্জ হিট রিজার্ভার থেকে সে এনার্জি এক্সচেঞ্জ করতে পারে আর তাতে তার টেম্পারেচারটা ফিক্স করা যায়। ওকে, এবার লাস্ট আসবো গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। আর এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলের definition: an ensemble of systems each of which can exchange both energy and number of particles। এবার যেই সিস্টেমটা তোমার এনার্জি আর নাম্বার অফ পার্টিকেল দুটোই এক্সচেঞ্জ করতে পারে যেটা লার্জ রিজার্ভায়ারের সাথে, সো দ্যাট ইটস এনার্জি আর নাম্বার অফ পার্টিকেলস দুটোই চেঞ্জ হয়, এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। আর এর ক্ষেত্রে টেম্পারেচার টি, ভলিউম ভি আর মিউ হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, এগুলো সব কনস্ট্যান্ট থাকে। কেমিক্যাল পোটেনশিয়াল। এবার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন, ডার্লিং নয় স্টার্লিং, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন কি বলছে না, এন যদি খুব বড় একটা সংখ্যা হয় তাহলে ln n ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে n ln n মাইনাস n। এটা হচ্ছে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন, নট ডার্লিংস অ্যাপ্রক্সিমেশন। ওকে, এটা গেল স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। সো এবার নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন এনট্রপি অ্যান্ড প্রবাবিলিটি। তো কোনো সিস্টেমের এনট্রপি আর প্রবাবিলিটির মধ্যে যে রিলেশন সেটা আমরা জানবো, সেটাকে আবার বলা হয় বোলজম্যান থিওরেম। ওকে, তার ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা জানি যে যখন কোনো সিস্টেমের এনট্রপি বাড়ে তার প্রবাবিলিটিও বাড়ে, তাহলে সাম এসটাকে সাম ফাংশন অফ ডাব্লু লেখাই যায়, মানে এনট্রপি যদি এস হয় সেটা প্রবাবিলিটির ফাংশন হিসেবে তাকে ডিফাইন করাই যায়। ওকে, তো এখন মনে করি দুটো আলাদা সিস্টেম নেওয়া হয়েছে, একটার এনট্রপি S1 আর একটার এনট্রপি S2, তাহলে টোটাল এনট্রপি কত হবে? টোটাল এনট্রপি যোগ হবে S1 প্লাস S2, কিন্তু টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি গুণ হবে, তাহলে W ইকুয়াল টু হবে W12 ইকুয়াল টু হবে W1 ইন্টু W2। ওকে, তাহলে S1 প্লাস S2 টোটালটা হচ্ছে F ইন্টু W1 ইন্টু W2। ওকে, আবার S1 মানে আমরা কত জানি? F অফ W1, S2 মানে কত জানি? ফাংশন অফ W2। তাহলে W1 আর W2 যদি আমি এখানে পুট করি তাহলে আসবে F অফ W1 প্লাস F অফ W2 ইকুয়াল টু F অফ W1 ইন্টু W2। এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি 1। এবার এটাকে যদি আমি বোথ সাইডকে df dw1 দিয়ে ডিফারেন্সিয়েট করি
প্রথমে W1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? W1 এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে f অফ f ড্যাশ W1 আসবে W2 অফ f W1, ওকে? আর যদি W2 এর রেসপেক্টে করি ডিফারেন্সিয়েশন তাহলে f অফ W2 ড্যাশ আসবে W1 ইন্টু f অফ W2। এটা W1 W2 দুটোই থাকবে, ওকে? এইটা পাবো। এবার এর সাথে যদি W1 গুণ করি আর এর সাথে যদি W2 গুণ করি তাহলে এটা আসবে W1 W2 আর এটাও আসবে W1 W2। দুটোই কনস্ট্যান্ট মনে করি, দুটো কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে সমান K1, K1 কনস্ট্যান্ট, ওকে? এবার তাহলে কি করব না W of f prime W equal to K1, ওকে? তো এটা কি W of dW of f W equal to K1। তো এবার এটাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে আসবে d of f W equal to K1 dW by W। এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে f of W equal to K1 ln W plus K2, K2 হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আর f W মানে হচ্ছে এন্ট্রপি S equal to K1 ln W plus K2। এবার K1 আর K2 এর ভ্যালু দুটো আমরা যদি ইভ্যালুয়েট করতে পারি তাহলেই আমরা এর এন্ট্রপিটা পেয়ে যাব। তাহলে আমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি না, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি যে যখন টেম্পারেচার ইকুয়াল টু 0 কেলভিন হয় তখন এন্ট্রপি 0 হয়, ওকে? এন্ট্রপি 0 হয় তখন W কত হবে? তখন এন্ট্রপি যদি 0 হয় তাহলে W হবে 1। তাহলে এই W ইকুয়াল টু 1 আর S ইকুয়াল টু 0 যদি আমি এই ইকুয়েশনে পুট করি তাহলে 0 ইকুয়াল টু আসবে K ln 1 প্লাস K2। তো ln 1 মানে 0, তাহলে K2 ইকুয়াল টু চলে আসবে 0। তাহলে K2 এর মান পেয়ে গেলাম আমরা 0। তাহলে এন্ট্রপিটা দাঁড়ালো K1 ln W। এবার মনে করি একটা আইসোথার্মাল এক্সচেঞ্জ হয়েছে সিস্টেম তোমার ফার্স্ট সিস্টেম থেকে সেকেন্ড সিস্টেমে, ওকে? তাহলে আইসোথার্মাল এক্সপ্যানশনটা ঠিক এইরকম হবে S2 minus S1 T equal to K1 ln W by W1 by W2, sorry W2 by W1, ওকে? তো যদি মনে করি যে তার ভলিউমটা হচ্ছে V1 আর V2, তাদের আর n সংখ্যক টোটাল পার্টিকেল রয়েছে, তাহলে এটা আসবে হচ্ছে K1 ln V2 by V1 হোল টু দি পাওয়ার n সংখ্যক পার্টিকেল। এনটাকে তাহলে সামনে আনতে পারি কারণ লগ আছে V2 by V1। এবার মনে করি n ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেল রয়েছে, তাহলে K1 ইন্টু Na ln V2 by V1 পাবো। তা K1 Na মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ln V2 by V1। তাহলে এটা হয়ে গেল। তাহলে K1 কত পেলাম? R by Na, যেটাকে আমরা K ধরে নিলাম একবারে। So finally the equation of the form of S equal to K ln W, and this is the Boltzmann's theorem or the relation between the entropy
অ্যান্ড দ্য প্রবাবিলিটি। কে এর মান হচ্ছে আর বাই এন এ, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ওভার দ্য অ্যাভোগাড্রো নাম্বার বা নাম্বার অফ পার্টিকেলস। ওকে, সো এবার নেক্সট যে পার্টটায় আসবো সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম। তো স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি হচ্ছে না, যে একটা এনসেম্বল সেটা স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে তখন সেটা তখনই বলতে পারবো যখন সেটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করে। তো দুটো কন্ডিশন কী কী সেইটা আমি 1-2 করে লিখে দিচ্ছি, দেখে নাও। সো এই দুটো হচ্ছে কন্ডিশন, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে পারলেই কোনো একটা এনসেম্বলকে আমরা বলতে পারবো যে সে স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। 1 নম্বর হচ্ছে দ্য প্রবাবিলিটিস অফ ফাইন্ডিং ফেজ পয়েন্টস। ফেজ পয়েন্টস মানে কি বলেছিলাম না, যে কোঅর্ডিনেটগুলো, পজিশন কোঅর্ডিনেট তার করেসপন্ডিং মোমেন্টাম কোঅর্ডিনেটগুলো, তাদেরকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ইন দ্য ভেরিয়াস রিজিয়নস অফ ফেজ শুড বি দ্য ভেরিয়াস রিজিয়ন, প্রত্যেক আলাদা আলাদা রিজিয়নে তাদের খুঁজে পাওয়ার প্রবাবিলিটি টাইম শুড বি টাইম ইন্ডিপেন্ডেন্ট, সময়ের ওপর নির্ভরশীল নয়। আর দ্বিতীয়ত বলেছে দ্য অ্যাভারেজ ভ্যালুজ ফর দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম, দ্য অ্যাভারেজ ভ্যালুজ ফর দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম ইন এনসেম্বল শুড অলসো বি টাইম ইন্ডিপেন্ডেন্ট। কি বলেছে না, দ্য গড় ভ্যালু, দ্য অ্যাভারেজ ভ্যালু ফর দ্য প্রপার্টি অফ দ্য সিস্টেম, সিস্টেমের যতগুলো প্রপার্টি আছে তাদের যে অ্যাভারেজ ভ্যালু সেই এনসেম্বলের, সেটাও টাইমের ইন্ডিপেন্ডেন্ট হয়। ম্যাথমেটিক্যালি লিখতে গেলে এরকম দাঁড়ায় ডেল পি বাই ডেল টি অ্যাট পি কিউ ইজ ইকুয়াল টু 0, মানে টাইমের রেসপেক্টে এটা 0 পাবে। যদি পিটা একটা ফাংশন অফ সাম প্রপার্টি হয় তাহলে এই এনসেম্বলটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য এনসেম্বল উইল বি ইন স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এইটা হলো স্ট্যাটিস্টিক্যাল ইকুইলিব্রিয়ামের। এবার আসছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এর ডেফিনেশনটা এবার আমি লিখে দিচ্ছি, দেখে নাও। সো এইটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ডেফিনেশন। দ্য নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেটস, দ্য নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেটস করেসপন্ডিং টু এনি গিভেন ম্যাক্রোস্টেট, কোনো একটা ম্যাক্রোস্টেটের মধ্যে যতগুলো নাম্বার অফ পসিবল মাইক্রোস্টেট রয়েছে সেটাই হচ্ছে তার সেই ম্যাক্রোস্টেটের থার্মোডাইনামিক প্রবাবিলিটি। ওকে, এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটির ডেফিনেশন। এবার যদি এই থার্মোডাইনামিক প্রবাবিলিটির একটা এক্সাম্পল আমি দিতে যাই, মনে করি 5টা বল আছে, এ বি সি ডি ই, 5টা বল আছে, আর আমার কাছে দুটো ঘর আছে, আই আর জে দুটো ঘর আছে। আমাকে 5টা বলকে দুটো ঘরের মধ্যে রাখতে হবে। আই এ রাখার নাম্বার হচ্ছে এনআই, আর জে তে রাখার নাম্বার হচ্ছে এনজে। মানে আই ঘরে রাখতে পারবো এনআই সংখ্যক বল, যে ঘরে রাখবো যেটা সেটা হচ্ছে এনজে সংখ্যক বল। ওকে, তো তাহলে মাইক্রোস্টেট হচ্ছে ম্যাক্রোস্টেট হচ্ছে তোমার 5 0 4 1 3 2 2 3 1 4 ম্যাক্রো। এটা হচ্ছে নাম্বার অফ ম্যাক্রোস্টেট হচ্ছে 5 0 4 1 3 2 2 3 1 4 0 5, 1 2 3 4 6 ভাবে রাখা যাবে। ওকে, তো আইতে থাকবে 5টা, 4টে, 3টে, 2টো, 1টা, 0টা। তাহলে যেতে কটা করে থাকতে পারে, এটা তাহলে 0 থাকবে, এখানে 1টা থাকবে, এখানে 2টো থাকবে, এখানে 3টে থাকবে, এখানে থাকবে হচ্ছে 4টে, এখানে 5টাই থাকবে। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে ডাব্লিউ কত ভাবে, এটা 1 ভাবে থাকবে। ওকে, এটা 5 ভাবে থাকবে, এটা 10 ভাবে থাকবে, এটাও 10 ভাবে থাকবে, এটা 5 ভাবে থাকবে, এটা 1 ভাবে থাকবে। তাহলে টোটাল নাম্বার অফ কত ভাবে থাকতে পারে প্রবাবিলিটি, 1 + 5 6, 6 + 10 16, 16 + 10 26, 26 + 5 31, + 1 32। তাহলে 32 সংখ্যক, 32 হচ্ছে তার প্রবাবিলিটি। কত সেটা কি করে পাবো, 2 টু দি পাওয়ার 5 করে। তাহলে 2 হচ্ছে নাম্বার অফ কি বলবো, ঘরের সংখ্যা, 2 হচ্ছে ঘর সংখ্যা, 5 হচ্ছে দ্য নাম্বার অফ বলস। ওকে, তো এটা হচ্ছে থার্মোডাইনামিক প্রবাবিলিটির একটা উদাহরণ। লাস্ট আজকে যেটা টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে পস্টিউলেট অফ ইকুয়াল
আ প্রায়োরি। এই পস্টিউলেটটা মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা জানি একটা ম্যাক্রো স্টেটের মধ্যে লার্জ নাম্বার অফ মাইক্রো স্টেটস রয়েছে। ওকে, প্রত্যেকটা মাইক্রো স্টেটের মধ্যে n সংখ্যক পার্টিকেল রয়েছে, তাদের প্রত্যেকের ভলিউম ভি এবং প্রত্যেকের এনার্জি হচ্ছে ই, প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে। তাহলে এই পস্টিউলেট অফ ইকুয়াল প্রায়োরি প্রবাবিলিটি এর যে মেন এক্সপ্লেনেশনটা হচ্ছে এটাই যে আমি যদি এই একটা ম্যাক্রো স্টেট থেকে যে কোনো একটা সিস্টেম আমি র্যান্ডমলি চুজ করি, মাইক্রোস্কোপিক সিস্টেম যদি চুজ করি, তার যে নাম্বার অফ পার্টিকেল ভলিউম বা এনার্জি থাকবে, আমি যদি আরেকটা চুজ করি তারও সেম নাম্বার অফ পার্টিকেল ভলিউম আর এনার্জি থাকবে। এবং একটা ম্যাক্রো স্টেটের ভিতরে যত 10⁻23 সংখ্যক যদি মাইক্রো স্টেটও থাকে, প্রত্যেকটা মাইক্রো স্টেটের ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল, ভলিউম, এনার্জি দুটো সব কিছু প্রবাবিলিটি সেম থাকবে। এইটাই হচ্ছে পস্টিউলেট অফ ইকুয়ালা প্রায়োরি। তো এই অবধি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শুরুটা, আজকে গল্প আর এইটা দিয়ে শেষ করলাম। নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটা শেষ করে দেওয়ার, তারপরে এফডি স্ট্যাটিস্টিক্স আর বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা রেসপেক্টিভলি বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।